ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ জরুরি মিটিং ডেকেছে। ভূত লোকে আগে ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ বলে কিছু ছিল না, ইদানিং হয়েছে। বাংলায় তারা এর নাম দিয়েছে সংকটমোচন কমিটি। কমিটি তৈরি না করেও কোনো উপায় ছিল না, শুধু হেসে খেলে ভয় দেখিয়ে নিশ্চিন্তে ঘুরে ফিরে বেড়ানোর দিন আর নেই। আজকাল প্রায়ই তাদের কোনো না কোনো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তার মধ্যে কোনো কোনো সমস্যা তো খুবই জটিল। এই সব সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্যই কমিটিকে মাঝে মাঝে আলোচনায় বসতে হয়। তবে বেশিরভাগ সময়ই ঝগড়া লেগে যায় এবং মাঝপথে মিটিং ভেস্তে যায়। তবে এবার শোনা যাচ্ছে সমস্যা শুধু জটিল নয়, মারাত্মক রকম জটিল। শ্রীনিবাস, কালীপদ আর ঝন্টু মিটিংয়ে সেই সমস্যার কথা সকলকে জানাবে। সমস্যাটা কি? একটা সময় ছিল যখন ভূতেরা হুটহাট মিটিং ডাকত না। তিথি পঞ্জিকা ঘেঁটে অমাবস্যা দেখে তবে দিনক্ষণ স্থির হতো। তারপর বাছা হতো জায়গা, মিটিংয়ের ভেন্যু যাকে বলে। জায়গার অবশ্য কোনো অভাব ছিল না। কলকাতা শহর আর তার আশেপাশে পোড়ো বাড়ি, বনবাদার ছিল প্রচুর। বেহালা, টালিগঞ্জ বা লেকটাউন অঞ্চলে একটু খোঁজ নিলেই চমৎকার চমৎকার সব বাঁশবাগান পাওয়া যেত। সেখানে দিনের বেলাতেও ঝুম মারা অন্ধকার। ভবানীপুর হাতিবাগানের দিকে সহজে পোড়ো বাড়িও মিলত। দরজা জানলা ভাঙা, দেয়ালে বটগাছ, ঘরের মধ্যে মাকড়সার জাল আর চামচিকের বাসা। গুরুত্বপূর্ণ আলোচনার জন্য একেবারে আদর্শ পরিবেশ। ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি ডাকছে, হাওয়া বইছে শিরশির করে। দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। সব মিলিয়ে বেশ গা ছমছমে একটা ভাব। গা ছমছমে ভাব থাকলে ভূতেদের বুদ্ধি খোলে। আজকাল এসব পাট উঠে গিয়েছে। বাঁশবনি বা কোথায়, পোড়ো বাড়ি বা কে দেবে? চারপাশে উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ি, চওড়া চওড়া রাস্তা, লম্বা লম্বা ফ্লাইওভার। সর্বনাশের কথা হলো, শহরে পূর্ণিমা অমাবস্যা বলে কিছুই নেই। সন্ধে হলেই ঝলমল করছে আলো। রাস্তায় আলো, শপিং মলে আলো, বাড়িতে আলো, এমনকি বিজ্ঞাপনের হোর্ডিংগুলো পর্যন্ত আকাশে আলো জ্বেলে বসে আছে সারা রাত। পূর্ণিমার চাঁদ থেকেও নেই। অমাবস্যার অন্ধকার তো একেবারেই ভ্যানিশ। শহুরে ভূতের দল ঠান্ডা মাথায় খানিকক্ষণ বসে যে নিজেদের মধ্যে দুটো কথা সেরে নেবে, সে উপায় নেই। কিন্তু তা বলে তো আর হাত পা গুটিয়ে বসে থাকা যায় না। মিটিং তো করতেই হবে। বিশেষ করে সমস্যা যখন মারাত্মক, তখন সংকটমোচন কমিটিকে তো বসতেই হবে। তাই ঝপ করে লোডশেডিং হতেই এমার্জেন্সি মিটিং ডাকা হয়েছে। অমাবস্যার বদলে লোডশেডিংয়েই এখন ভরসা। গতবার সংকটমোচন কমিটির মিটিং ডাকা হয়েছিল মেট্রো রেলের টানেলে। কালীঘাট থেকে এসপ্ল্যানেডের মাঝখানের সুড়ঙ্গের ভিতরে খানিকটা জায়গা আলো নেই, বেশ একটা স্যাঁতস্যাঁতে অন্ধকার। গভীর রাতে মিটিং শুরু হলো। সেবারও আলোচনার বিষয় ছিল খুবই জরুরি এবং উদ্বেগজনক। কলকাতায় ভূতেদের থাকবার জায়গা হু হু করে কমে যাচ্ছে। বনবাদার, পানাপুকুর, ডোবা, পোড়ো বাড়ি কিছুই নেই। এদিক সেদিক দু চারটে ঝোপঝাড় যা পড়ে আছে, সেখানে আস্তানা গাড়তে গেলে ভাড়া গুনতে হচ্ছে ডবল। পুরনো বাড়ি খুঁজে ফ্যামিলি নিয়ে ঢুকতে গেলে মোটা স্যালামি লাগছে। ফ্ল্যাট বাড়ির ছাদের কোনায় যে গা ঢাকা দিয়ে থাকবে, সে পথও বন্ধ। সারা রাত বড় বড় আলো জ্বলছে। লোকের বাড়ির খাটের তলায়, আলমারির পেছনে যে একটু ঘাপটি মেরে দিনটুকু কাটাবে, তাও সম্ভব নয়। আজকাল আলমারিগুলো
সব দেয়ালের সঙ্গে সাঁটা, পিছনে লুকিয়ে থাকবার জায়গা কোথায়? বেডরুমের খাটগুলো এতই নিচু যে মেঝের সঙ্গে যেন লেগেই আছে। ঘণ্টাখানেক নিচে গুঁড়ি মেরে থাকলে ঘাড়ে পিঠে এমন ব্যথা হয় যে গরম তেল মালিশেও সে ব্যথা যায় না। শপিং মল, মাল্টিপ্লেক্সের মতো ঝাঁ চকচকে যেসব জায়গা হয়েছে সেখানেও বাসা বাঁধার চেষ্টা হয়েছে, লাভ হয়নি। ওসব জায়গায় সিকিউরিটির বড্ড কড়াকড়ি। টুপি পরা পাহারাদার হাতে লাঠি নিয়ে সর্বক্ষণ ঘোরাফেরা করছে। তার উপর আজকাল এক নতুন ফ্যাচাং হয়েছে, মাঝে মধ্যে বোমা গুলি লুকোনো আছে কিনা খুঁজে দেখতে বাঘের মতো বড় বড় কুকুর নিয়ে পুলিশ ঘুরে বেড়ায়। তারা ফোঁস করে, অন্ধকার আনাচে কানাচে যখন তখন নাক ঢুকিয়ে দেয়। এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্যই গতবার মিটিং হয়েছিল। মিটিং চলছিল গড়গড়িয়ে, নানা ধরনের প্রস্তাব উঠছিল। কেউ বলছিল ভূতেদের জন্য আলাদা হাউজিং কমপ্লেক্স চাই, সেখানে দোকান বাজার থাকবে, অডিটোরিয়াম থাকবে, সুইমিং পুল থাকবে, ছেলেপুলেরা সাঁতার শিখবে। কারো বক্তব্য হলো আগে বাড়িওয়ালা ভূতেদের অত্যাচারের হাত থেকে ভাড়াটে ভূতেদের রক্ষা করতে হবে। সামান্য কয়েকটা পুরনো বাড়ির দখল নিয়ে তারা যে জোর জুলুম শুরু করেছে তা মেনে নেওয়া যায় না। কারো মতে এবার একটা জম্পেশ ধরনের বন্ধ না ডাকলেই নয়, প্রতিবাদ দেখানোর সময় এসেছে। কমিটির আলোচনা সিরিয়াস দিকেই এগোচ্ছিল, কিন্তু যথারীতি মাঝখানে গোলমাল বেঁধে গেল। গোলমালের বিষয় মিটিংয়ের ভেন্যু। বৃদ্ধ ক্ষিতীশ পাকরাশি হঠাৎ বিরাট হম্বিতম্বি শুরু করলেন। এই যে কমিটির মাথারা, তোমরা ভেবেছোটা কি? কি ভেবেছ? জানো না রাতে মেট্রো স্টেশনগুলোতে এসকেলেটর বন্ধ থাকে? নাকি জেনেও রসিকতা করছো? এখন কি হবে? ফেরবার সময় অত সিঁড়ি ভেঙে আমি উঠব কি করে? আমার কোমরে ব্যথা, হাঁটুতে বাত। তোমাদের কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেল? আমাকে কি বেঘরে মারতে চাও? সেদিন মিটিংয়ের সভাপতি ছিলেন শশীভূষণ চাকলাদার। শশীভূষণ অল্পেই মাথা গরম করে ফেলেন। অভিযোগ শুনে তিনি হাত পা ছুঁড়ে বললেন, ভূত আবার বেঘরে মরবে কি? ভূত কখনো মরে? এতদিন তো জানতাম মরেই ভূত হয়। তাছাড়া বাতের ব্যথায় আপনার হাঁটার দরকারটা কি ক্ষিতীশবাবু? হাওয়ায় ভেসে চলে যান না। ভূত যখন হয়েছেন ভাসতে তো আর অসুবিধে নেই। মানুষ হলে একটা কথা ছিল। ক্ষিতীশ পাকরাশি হাতের লাঠি বাগিয়ে চোখ পাকিয়ে বললেন, খবরদার শশী, মানুষ বলে গালাগালি দেবে না বলে দিলাম। কমিটির সভাপতি হয়েছ বলে মাথা কিনে নাওনি। আমি হেঁটে যাব না হামাগুড়ি দিয়ে যাব তোমাকে শেখাতে হবে না। খুবই ছেলেমানুষী ধরনের ঝগড়া, কিন্তু দ্রুত ঝগড়া এমন জায়গায় গড়িয়েছিল যে আলোচনা শিখেই উঠেছিল। কিছুক্ষণের মধ্যেই হাতাহাতি শুরু হতে মিটিং ভণ্ডুল হয়ে গিয়েছিল। এবার তাই ভেবেচিন্তে মিটিংয়ের জায়গা ঠিক করা হয়েছে গড়িয়ার ফ্লাইওভারে। এই ফ্লাইওভার এখনও তৈরি হয়নি, কাজ চলছে। সেখানে মানুষের হট্টগোল নেই, গাড়ির চোখ ধাঁধানো হেডলাইটও জ্বলে না। কমিটির কেউ বসেছে রেলিংয়ের উপর অন্ধকারে মিশে, কেউ বসেছে পিলারের আড়ালের ছায়া হয়ে, কেউ আছে ইটের পাঁজার ফাঁক ফোকরে ঢুকে মাথাটুকু বের করে রেখেছে। অল্প বয়সীরা অনেকেই ফ্লাইওভারের নিচে রড ধরে হাওয়ায় দোল খাচ্ছে। সংকটমোচন কমিটি আজ জ্ঞানদা শঙ্কর ভট্টাচার্য মহাশয়কে মিটিং চালানোর দায়িত্ব দিয়েছেন। প্রবীণ জ্ঞানদা শঙ্কর এক সময় ছিলেন ঠান্ডা মাথার বুদ্ধিমান মানুষ। ভূত জীবনে প্রবেশের পরও একই রকম আছেন। কমিটির আশা উনি ঝগড়া ছাড়াই মিটিং পরিচালনা করতে পারবেন এবং সংকট থেকে মুক্তি পাওয়ার কোনো না কোনো পথ বলে দিতে পারবেন। দায়িত্ব পেয়ে আজ জ্ঞানদা শঙ্করবাবু খুব খুশি। তিনি পাট ভাঙা ধুতি পাঞ্জাবি পরে এসেছেন।
মিটিং শুরুর আগে সংকটমোচন কমিটির পক্ষ থেকে গলায় গাঁদা ফুলের মালা পরিয়ে তাকে বরণ করা হলো। জ্ঞানদা শঙ্করবাবু লজ্জিত মুখে বসলেন খানিকটা উঁচুতে, একটা ক্রেনের মাথায়। তারপর দুখানা গলা খাকারি দিয়ে বললেন, ভাই সব আপনারা শান্ত হন, হাতে বেশি সময় নেই, যে কোনো সময় ইলেকট্রিসিটি চলে আসবে, সুতরাং আমাদের আলোচনা দ্রুত শেষ করতে হবে। মনে রাখবেন, ভূত সমাজ এই মুহূর্তে যে বিপদের মুখোমুখি হয়েছে তা অতি মারাত্মক। এই সংকট থেকে যদি আমরা নিজেদের রক্ষা করতে না পারি, তাহলে আমাদের অস্তিত্ব নিয়েই টানাটানি পড়ে যাবে। মানুষের অত্যাচার আমাদের কম সহ্য করতে হয় না, কিন্তু এবারের ঘটনা সবাইকে ছাপিয়ে গিয়েছে। শ্রোতারা ঝটপট হাততালি দিল। জ্ঞানদা শঙ্করবাবু উৎসাহ পেলেন, বললেন, ভাই সব, আপনারা আগে আমাদের 3 সঙ্গী শ্রীনিবাস, কালীপদ আর ঝন্টুর মুখ থেকে তাদের অভিজ্ঞতার কথা শুনুন। তারপর আমরা ঠিক করব কিভাবে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এবার হুড়োহুড়ি পড়ে গেল। সকলেই কাছে এসে কথা শুনতে চায়। এ ওকে ঠেলা দিল, সে লম্বা হাত বাড়িয়ে চেপে ধরল তার গলা। 2-1 বুড়ি মেরে এগিয়ে অন্যদের পা ধরে হ্যাঁচকা টান দিল। বেচারি হুড়মুড়িয়ে পড়ল রেলিং থেকে। জ্ঞানদা শঙ্করবাবু তাড়াতাড়ি হাওয়ায় ডিগবাজি খেয়ে ক্রেনের আংটা ধরে ঝুলে পড়লেন। তার সাধের পাট ভাঙা ধুতির কোঁচা ছিঁড়ল, মালা থেকে গাঁদা ফুল খসে পড়ল। তিনি হাত তুলে বললেন, শান্ত হন ভাই সব, শান্ত হন, আজ নিজেদের মধ্যে ঝগড়া করলে বিপদ আরও বাড়বে, শান্ত হন। বিপদের কথায় সবাই চুপ করল, আর ঝন্টু, কালীপদ, শ্রীনিবাসের কথা শুনে চমকে চমকে উঠতে লাগল। যা ঘটেছে তাতে চমকে ওঠারই কথা। যে মানুষ এক সময়ে ভূতের ভয়ে ঠকঠক করে কাঁপত, দাঁত কপাটি লেগে যেত, চোখ কপালে তুলে মূর্ছা যেত, সেই মানুষ এখন আর ভূতে ভয় পাচ্ছে না, পাত্তাই দিচ্ছে না মোটে। ভূতের দিকে মন দেওয়ার সময়ই নেই তাদের। ভয় দেখানোর যাবতীয় কসরত ফেল করছে। শ্রীনিবাস নিজে এই ঘটনার সাক্ষী। গত সপ্তাহে বালিগঞ্জের একটা ফ্ল্যাট বাড়ির 11 তলা পর্যন্ত উঠেছিল সে। হাসি দিয়ে মানুষ ঘাবড়ানোয় শ্রীনিবাস একসময় ছিল বিরাট ওস্তাদ। ভূত সমাজে তাকে হাসি ভূত বলে ডাকা হতো। সেই শ্রীনিবাস 11 তলার জানালার পাশে ফ্যাস ফ্যাস করে বেশ খানিকটা হাসি দিল। রাত বিরেতে এই হাসিতে বুক হিম হয়ে যাওয়ার কথা অনেকেরই গিয়েছে, অথচ সেদিন ঘটল অন্যরকম। খানিকক্ষণের মধ্যেই জানালা খুলে গোলগাল চেহারার এক মহিলা মাছখাই গলায় ধমক দিল, এই কে রে, মাঝরাতে ফাজলামি করে? ভূতের হাসি শুনে ধমক কেউ শুনেছে কখনো? শুধু হাসি নয়, ভৌতিক আওয়াজগুলো পর্যন্ত সব অকেজো হয়ে যাচ্ছে। দরজার ক্যাঁচকোঁচ, বাথরুমের কল থেকে মিথ্যে জল পড়ার টুপটাপ, ছাদে পায়ের ধূপধাপ, খাটের তলায় খচমচ, বারান্দার ফিসফাসে কেউ আর গা করছে না। গত কয়েক মাসে কালীপদ সব কটায় ব্যর্থ হয়েছে। মানুষ এই সব ভৌতিক আওয়াজে বিন্দুমাত্র বিচলিত না হয়ে মনের আনন্দের টিভি চালিয়ে দিয়েছে, নয় মিউজিক সিস্টেমে গান বাজিয়েছে গাঁক গাঁক করে। অপমানের এক শেষ যাকে বলে। ভয় দেখানোর ভারী সহজ উপায় ছিল আলো আঁধারি সিঁড়ি বেয়ে সরসর করে উঠে যাওয়া। বাঁকের মুখে শার্টের একটা কোণ, শাড়ির একটুখানি আঁচল দেখা যাবে মাত্র, বাকি সবটাই মিশে থাকবে বাতাসে। এই টেকনিকের নাম হলো আছে কিন্তু নেই। এই টেকনিকে একসময় বহু মানুষ মূর্ছা যেত। সেদিন ঝন্টু এই টেকনিক ব্যবহার করতে গিয়ে ভারী অপমানিত হয়েছে। সিঁড়িতে পিছন পিছন আসা মানুষটা সমানে কানে মোবাইল ফোন চেপে ধরে বকর বকর চালিয়ে গিয়েছে। এতই ব্যস্ত যে ভূতের শার্ট,
পেতনির শাড়ির আঁচল তো পঞ্ছার, সামনে দিয়ে আস্ত ভূত সিঁড়ি বেয়ে উঠে গেলেও তার ঘুরে তাকানোর সময় নেই। কে জানে, হয়তো মাথা নাড়িয়ে বলে বসবে গুড ইভিনিং। ঝন্টুর একসময় ইচ্ছে করল মোবাইল ফোনটা কেড়ে নিয়ে মানুষটার গালে ফাঁস করে চড় কষায়। আছে কিন্তু নেই টেকনিকে, চড় মারার কোনো নিয়ম নেই। মনের দুঃখে সে ফিরে এলো। তিনজনের কথা শেষ হওয়ার পরও সবাই চুপ করে রইল। বিপদ সত্যিই মারাত্মক। ভয় দেখাতে না পারলে ভূতের আর রইল কি? বাড়িঘর দিয়েই বা কি হবে? ভালো মন্দ খাবার দিয়েই বা কি হবে? ভূতের আসল পরিচয় তো আর বাড়ি ঘরে নয়, পরিচয় ভয়ে। জ্ঞানদাশঙ্করবাবু বেশ খানিকক্ষণ মাথা চুলকে ভাবলেন, তারপর বললেন, দেখুন ভাই, সব এত সহজে হাল ছেড়ে দিলে হবে না। এমন তো হতে পারে যাদের আমরা ভয় দেখাতে গিয়েছিলাম তারা সব সাহসী মানুষ, আমরা তাই ব্যর্থ হয়েছি। হতে পারে না? শ্রোতারা আশার কথা শুনে খুশি হলো। সমস্যারে হৈ হৈ করে বলল, হতে পারে, হতে পারে, খুব হতে পারে। শ্রীনিবাস, কালীপদ আর ঝন্টুটা খুব বোকা। তিনজনেই উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করতে গেল। লাভ হলো না কোনো। বাকিরা চড়থাপড় আর কানমলা দিয়ে তাদের বসিয়ে দিল। জ্ঞানদাশঙ্করবাবু বললেন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এবার কদিন আমরা বড়দের বাদ দিয়ে ছোট ছেলে মেয়েদের উপর পরীক্ষা নিরীক্ষা করে দেখি। ভূতের ভয়ের ব্যাপারে প্রাচীনকাল থেকে তাদের প্রতি আমাদের বিশ্বাস আছে, তাদেরও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। বড়দের মতো তারা আমাদের সহজে ফেলতে পারবে না। আপনারা কি বলেন? কেউ কিছু বলার আগেই ভেউ ভেউ করে কান্নার আওয়াজ ভেসে এলো। ভূতেদের মধ্যে কান্নাকাটি একটা বিরাট লজ্জার ব্যাপার, তার উপর একেবারে প্রকাশ্য সভায়। ছি ছি, কে কাঁদে? সবাই মুখ ফেরালো। কাঁদছে জগদীশ সাঁতরা। এতক্ষণ সিমেন্ট বালির বস্তার মধ্যে চ্যাপ্টা হয়ে গা ঢাকা দিয়ে বসেছিল, এবার বেরিয়ে এসে কান্না জুড়ে দিয়েছে। জ্ঞানদাশঙ্করবাবু অবাক হয়ে বললেন, এ কি, তোমার আবার কি হলো জগদীশ? জগদীশ উঠে দাঁড়িয়ে দু হাত জোর করে বলল, আমারে ছেড়ে দিন স্যার। ছোট ছেলে মেয়েদের মধ্যে আমাকে ডাকবেন না, আমি মরে যাব স্যার। মরে যাবে? কেন? চোখের জল মুছতে মুছতে জগদীশ বলল, বড়দের মধ্যে এখনো এক আধজন ভীতু পাওয়া গেলেও যেতে পারে স্যার। ছোট ছেলে মেয়েদের মধ্যে কোনো চান্স নেই। আমি হলপ করে বলতে পারি, স্কুলে পড়া ছেলে মেয়েগুলো আজকাল এক একটা বিচ্ছু, আস্ত পাজি। দিন রাত কম্পিউটার ঘেঁটে, গল্পের বই কিনে আর হরর সিনেমা দেখে সাপের 5 পা দেখেছে স্যার। আগে একটু আওয়াজ পেল কি পেল না, বিছানায় উঠে চাদর মুড়ে দিত। আমাদের কোনো খাটাখাটনিই ছিল না। এখন মোবাইল ফোনের আলো জেলে খোঁজ লাগায়, ভয়ের কোনো ধার ধারে না। জ্ঞানদাশঙ্করবাবু ভুরু কুঁচকে বললেন, টেবিলের তলায় বসে দেখেছ? ওতে তো ভয় পাওয়ার কথা। জগদীশ ফুঁপিয়ে উঠে বলল, দেখিনি স্যার, খুব দেখেছি। সেই ঘটনা মনে পড়তেই তো চোখে জল চলে এলো। গত শনিবার কি যে প্যাঁচে ফেলেছিল। ক্লাস 10-এ পড়া একটা পাকা ছেলের টেবিলের তলায় ঘাপটি মেরে বসে আছি। রাত তখন 1টা তো হবেই, বেশিও হতে পারে। বাড়ি শুদ্ধ সবাই ঘুমিয়ে কাদা, চারপাশ নিস্তব্ধ। ভয় দেখানোর জন্য আইডিয়াল সময় যাকে বলে। আমি তো স্যার তককে তককে আছি। ছেলেটি নিচের দিকে তাকালেই বড় ধরনের একটা দাঁত খিঁচুনি দেব। জগদীশ চুপ করল। শ্রোতাদের মধ্যে থেকে চিৎকার উঠল, তারপর 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 কি হলো? জগদীশ বলল, তারপর আর কি? ছেলে তো কিছুতেই টেবিলের নিচে তাকায় না, এক মনে খাতায় খসখস করে কি যেন করে। এদিকে বসে থাকতে থাকতে আমার পায়ে ধরেছে ঝিঁঝি। যেই একটু নড়াচড়া করেছি, অমনি সেই ছেলে বলে কি না,
জ্ঞানদা শঙ্করবাবু বললেন, কি বলে তাড়াতাড়ি বলো। জগদীশ বলল, সেই ছেলে গম্ভীর গলায় বলে উঠল, টেবিলের তলায় কেউ নেই জানি, তবু যদি থাকো উঠে এসো দেখি বাছাধন, উঠে এসে এই জিওমেট্রিগুলো সলভ করে দাও। একবার ভাবুন স্যার, কত বড় পাজি ছেলে, ভূতকে কিনা জিওমেট্রি করতে বলছে। ভয় দেখাবো কি, আমি তো নিজেই ভয়ে কাঁটা হয়ে গিয়েছি। লেখাপড়া কবে ছেড়ে দিয়েছি, তার উপর জ্যামিতিতে আমি চিরকালই কাঁচা ছিলাম। এতই ভয় পেয়েছি যে স্যার, হাওয়ায় মিলিয়ে যাওয়ার কায়দাটা পর্যন্ত মনে পড়ল না, পালাতেই পারলাম না। লজ্জার কথা কি বলবো স্যার, সেই ছেলে আমাকে টেবিলের তলা থেকে বের করে সত্যি সত্যি খাতা বই ধরিয়ে দিল, দাঁত বের করে বলল, অঙ্কগুলো না কষলে তোমার ছাড় নেই, সে তুমি যতই ভূত হও আর প্রেতই হও। আমি এখন কানে হেডফোন লাগিয়ে গান শুনবো আর তোমায় পাহারা দেব। সেদিন গুনে গুনে 42টা জ্যামিতি করেছি স্যার, সম্পাদ্য উপপাদ্য এক্সট্রা কি নয়। এখনও হাত টনটন করছে। আমাকে ছেড়ে দিন স্যার, আমি আর ওদের কাছে যাচ্ছি না। এরপরই আলো ফিরে এলো। মিটিং ভেস্তে দিয়ে সকলেই দ্রুত এদিক ওদিক গা ঢাকা দিল। জগদীশের ঘটনা শোনার পর থেকে সকলেই যেন পালানোর জন্য অপেক্ষা করছিল। ভূত হয়েও অঙ্ক কষতে হবে, বাপ রে! জ্ঞানদা শঙ্করবাবুও গলার মালা খুলে ভুস করে মিলিয়ে গেলেন। পরদিন শ্রমিকরা কাজে এসে অবাক হলো, ফ্লাইওভারের উপর শুকনো ফুলের মালা ফেলল কে? লিসেন চ্যানেলে আজকে শুনলেন প্রচেত গুপ্তের লেখা সংকটমোচন কমিটি।